দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সাথে থাকছি আমি সোহেলি চাকমা। নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22,500 গ্র্যাজুয়েট। 14 মে ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তনে তারা পেতে যাচ্ছেন ডিগ্রি অর্জনের শরৎ, যাতে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেলিমুল্লাহর তোলা ছবিতে জানাচ্ছেন ইমদাদুল হক। আর দিন কয়েক বাদেই বহুকাঙ্ক্ষিত সমাবর্তন, তাই সনদ তৈরি সহ নানা কর্মযজ্ঞে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। শুধু এখানেই নয়, চলছে উপহার সামগ্রী বিতরণ কিংবা কেন্দ্রীয় খেলার মাঠে ভেন্যু প্রস্তুতের কাজ, যা এখন শেষের পথে। এমন কর্মব্যস্ততার ছাপ ক্যাম্পাস জুড়ে। দীর্ঘ 9 বছর পর মিলন মেলা বসবে দেশের অন্যতম শীর্ষ এই বিদ্যাপীঠে, তাই উচ্ছ্বাসের কমতি নেই নিবন্ধনকারী সাবেক শিক্ষার্থীদের। প্রতিটা স্টুডেন্টের একটা সবচেয়ে আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাই সমাবর্তনের মাধ্যমে সেই সার্টিফিকেট গ্রহণ করবে। আমি এই কারণে খুব আনন্দিত। অন্তত দীর্ঘদিন পরে হলেও আমি সমাবর্তনের মাধ্যমে আমার সনদটা আমি পেতে যাচ্ছি। আসলে বিশ্ববিদ্যালয়ে নানা কারণে তারা সমাবর্তন আয়োজন করতে পারে না। এখন যেহেতু দীর্ঘ 9 বছর পর হচ্ছে, আমরা আসলে সবাই খুশি। প্রতি বছর যাতে হয় সেই দাবিটাই আমরা করছি। কর্তৃপক্ষের আশা, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই সমাবর্তন ঘিরে কম বেশি 1 লাখ লোকের সমাগম ঘটবে ক্যাম্পাসে। তাই নানা আয়োজনের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা বিষয়টিও। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অবশ্যই সর্ববৃহৎ, ইভেন বাংলাদেশের জন্য হতে পারে এটা সর্ববৃহৎ কনভোকেশন। তো আমরা গত 2 মাস থেকে আমাদের 19টি কমিটি আমাদের কাজ করছে, এবং যদি আমি বলি আমাদের অনেকগুলো কমিটির কাজ কিন্তু প্রায় 90%-এর বেশি হয়েছে। মাঠ পর্যায়ে কাজ এখন দ্রুতগতি এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে আলহামদুলিল্লাহ একটা সুন্দর এবং সফল কনভোকেশন হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী সবার সনদপত্রে নিজের হাতে স্বাক্ষর করে নজির সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলছেন এই আয়োজনের ধারাবাহিকতা রাখতে চান তিনি। যে আমাদের সব ছাত্ররা চান সমাবর্তন হোক, সব শিক্ষকরা চান সমাবর্তন হোক, অথচ হয় না। 59 বছরে 4 বার হয়েছে, আমরা 5 বার 5ম বার করি, তারপরে দেখেন আমরা কয় বছর দেরি করি। নিয়মিত করতে চাই আমরা নিয়মিত। আমি ওয়াদা করা বড় কথা না, তবে দেরি হবে না, হয়তো 1-1.5 বছর 2 বছর এরকম। সবশেষ 2016 সালে চতুর্থ সমাবর্তন হয় বিশ্ববিদ্যালয়ে। এবারের 5ম সমাবর্তনে অংশ নিচ্ছেন 2011 থেকে 2023 শিক্ষাবর্ষের 22,560 শিক্ষার্থী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সুরকৃষ্ণ চাকমা বাংলাদেশের প্রথম বেল্ট পাওয়া পেশাদার বক্সার। এশিয়ান বক্সিং ফেডারেশনের টাইটেল তালিকায় যুক্ত হয়েছে তার নাম। সুরকৃষ্ণের বাড়ি রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলায়। নানা প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হওয়া সুরকৃষ্ণ আজ দেশের ক্রীড়াঙ্গনে এক পরিচিত মুখ। তার এগিয়ে চলার গল্প জানাচ্ছেন জিয়াউল হক। আমরা এসেছি আজকে একটি একাডেমিতে, যেখানে আসলে বাংলাদেশের একজন বক্সার যে এশিয়া গেমসের সেরা খেলোয়াড় হিসেবে দেশের সুনাম অর্জন করেছিলেন, যে সুরকৃষ্ণ চাকমা, যার বাড়ি রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলা। সেখান থেকে তিনি দেশের সুনাম অর্জন করেছেন, তিনি বয়ে এনেছেন দেশের সুনাম। তিনি এখন চেষ্টা করছেন যে রাঙ্গামাটির যে সন্তানরা আছে, যারা খেলোয়াড় বক্সিং পছন্দ করেন, তাদেরকে তারা জাতীয় দলে খেলতে পারেন এবং দেশের সুনাম অর্জন করতে পারেন, সেই সব তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরলসভাবে রাঙ্গামাটির স্টেডিয়ামের পাশেই একটি ভাড়া জায়গাতে। এখানে প্রশিক্ষণার্থীরা যেটা বলছেন যে পরিবারের অনেকের বাধা ছিল, তারপরও তারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখানে পুরুষের পাশাপাশি নারীরাও প্রশিক্ষণ নিচ্ছে। তারাও স্বপ্ন দেখছেন একদিন বাংলাদেশের হয়ে বিশ্ব দরবারে সুনাম অর্জন করবেন। প্রতিবন্ধকতা আসলে থাকে, সবারই থাকে, এটা আমারও আছে, কিন্তু এত বেশি আমার মানে ফ্যামিলি বলতে মা দেয় নাই বক্সিং করতে, বা মানে বলছে এটা মারামারি বা এটা স্পোর্ট, এটা বুঝে না আর কি। তো আমার মনে হয় এটাই। আর হচ্ছে যদি আমার স্বপ্ন বলেন, আমি হচ্ছে সুরদার মতো দেশের জন্য কিছু করতে চাই। সুরকৃষ্ণরা থেকে অনুপ্রেরিত হওয়া আমি, তারপর আমার বাবা মাও এদের থেকে অনুপ্রেরণা নিয়েছে, সেই জন্য আশা আর কি। সুরদার কাছ থেকে আমরা যথেষ্ট সুযোগ পাচ্ছি। উনি সবসময় আমাদের পাশে থাকতে পারেন না, ওনারও কাজ থাকে, তবে যখনই টাইম পান উনি আমাদের এখানে এসে আমাদের প্র্যাকটিস করান। রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর কি পড়াশোনার জন্য আসছি এখানে। আমার বাসা যশোর।
তো আমি প্রথম 4 মাস বা 3 মাস লুকাই শিখছি, ফ্যামিলিতেও জানাই নাই, মানে নিজের ভালোবাসা থেকে শিখছি আর কি। আমার বক্সিংয়ে আসা হচ্ছে মূলত এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। আমি যতক্ষণ এখানে থাকি আমি একটা ভালো ফিল করি, এই জন্যই মূলত আসা। আর আমারও ইচ্ছা আছে আমার নিজের জন্য বা দেশের জন্য কিছু করার। আমি একজন বাংলাদেশের জন্য ভালো বক্সিং প্লেয়ার হব, বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেব দেশে দেশে, আমার এই স্বপ্ন। এখানকার প্রশিক্ষকের সাথে কথা বলার সুযোগ হয়েছে সুরকৃষ্ণ চাকমা। যেটি বলছেন আমাদেরকে, তিনি যেভাবে শুরু করেছিলেন দুর্গম পাহাড়ের জুরাইছড়ি থেকে, তখন সেভাবে এইভাবে প্রশিক্ষণের সুযোগ ছিল না। তারপরে সে বিকেএসপিতে ভর্তির পর থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারপরে আসলে সেভাবে বক্সিংয়ে যুক্ত হওয়া। তিনি এখন স্বপ্ন দেখছেন বিশ্ব দরবারে এবং বক্সিংকে বাংলাদেশের সুনাম অর্জন করা, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু এইখানে নানা বাধার কথা তিনি আমাদের উল্লেখ করেছেন, বলছেন যে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এই পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে তিনি বাংলাদেশের হয়ে বক্সিংয়ের চ্যাম্পিয়নশিপ খেলতে চান। 2013 সালে আমি প্রথম বাংলাদেশ গেমসে গোল্ড পাই। ওই তখন থেকে মূলত হচ্ছে ন্যাশনাল টিমে আসা। 2013-14 ওই 2014-তে গ্লাসগোতে যাই, দেশকে রিপ্রেজেন্ট করি। তখন থেকে মূলত বক্সিংয়ের প্রতি আরও বেশি ভালোবাসা কাজ করে, যে দেশকে রিপ্রেজেন্ট করছি, আরও যাই এগিয়ে কতটুক যাওয়া যায়, এভাবে আসলে বক্সিংটা করছি আর কি। রাঙামাটিতে আসলে আমি যখন ছিলাম তখন হচ্ছে ওই পরিবেশটা ছিল না। তা আমি ফিল করছি, আমি যদি আমার মতো অনেকেই এই মানে হিলের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মার্শাল আর্ট পছন্দ করে, কিন্তু তো আমি যদি এই পরিবেশটা দিতে পারি, যারা ইচ্ছুক ওরা করতে পারবে, ওদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে এটা করার মাধ্যমে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, যে একটা অ্যাওয়ারনেস আমাদের যুব সমাজ থেকে তরুণ প্রজন্মকে, যে এই ফিজিক্যাল ফিটনেসের যে গুরুত্ব ওটা জানানোর জন্য মূলত এটা করা। এখানে পর্যাপ্ত স্পন্সর দরকার, পর্যাপ্ত সুবিধা দরকার। এক বছরে আমাদের যে পরিমাণে সাপোর্ট দরকার ওই পরিমাণ আমরা পাই না। তারপরেও আমি স্বপ্ন দেখে যাই যে আমি যদি প্রপার সাপোর্টটা পাই, ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের দিকে এগোতে পারবো আর কি। এই প্রজন্মর কাছে যাতে সেটি অনুভব না হয়, সেই ক্ষেত্রে সেই চিন্তা থেকে আসলে এই প্রশিক্ষণ কেন্দ্রটি তিনি গড়ে তুলেছেন, যাতে নতুন শিক্ষার্থীরা শিখতে পারেন, বাংলাদেশের হয়ে খেলতে পারেন, দেশের সুনাম অর্জন করতে পারেন, একই সাথে পার্বত্য অঞ্চল রাঙামাটির সুনাম যাতে বয়ে আনতে পারেন, সেই চিন্তা থেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলার কথা জানিয়েছেন সুরকৃষ্ণ চাকমা। বংশ পরম্পরায় কাদামাটির পেশাকেই বেছে নিলেন চাঁদপুরের শিখা রানী পাল। তার হাতের ছোঁয়ায় কাদামাটি যেন হয়ে ওঠে এক একটি মনোরম শিল্পকর্ম। মৃৎশিল্পকে আঁকড়ে ধরে চালাচ্ছেন সংসার। তার গল্প জানবো আল ইমরান শোভনের কাছে। শিখা রানী পাল, শৈল্পিক ছোঁয়ায় কাদামাটি যেন প্রাণ পাচ্ছে 50 ছুঁই ছুঁই এই নারীর হাতে। কিশোর বয়সেই মৃৎশিল্পের সাথে পথ চলা শিখা রানীর। বাবা মার হাত ধরেই আসা এই পেশায়, যা ঘিরে স্বামী সন্তান নিয়ে স্বচ্ছন্দে চলছে তার সংসার। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে বাড়ি শিখা রানীর। সেখানেই কাদামাটি দিয়ে পরম যত্নে তৈরি করছেন হাঁড়ি পাতিল, কলসি, সরা, জলকন্দা, পিঠা তৈরির খাঁজ, পুতুল, ঘোড়া, ফুলের টব কিংবা দইয়ের পাতিল সহ নানা রকম খেলনা। অনেক ধরনের, মানে ওই যে ফুলের টব, মানে মুড়ি বাজার পাতিল, ওই যে দধির পাতিল, মানে সব কিছু আমরা ওই যে খেলনা পাতিল বৎসরে প্রথম আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি। আমাদের সংসারে এগুলার উপরে নির্ভর করতেছে। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া বা আমাদের বাড়ির তার আব্বা ওনারা আবার মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করে। আমরা আবার ওগুলা আপনার অনেকে পাইকারি নিতে আসে, ওনাদের কাছেও আমরা বিক্রি করি। সুনিপুণ হাতে তৈরি অপরূপ কারুকার্যের মাটির এসব জিনিসপত্রের কদরও বেশ ভালো। স্থানীয় বিভিন্ন হাট বাজার ছাড়াও যাচ্ছে দেশের নানা জায়গায়, এমনকি বিদেশেও যাচ্ছে এসব জিনিস। দেশে বা বাহিরে অনেকে নিতে আসে, বিদেশেও অনেকে পিঠা বানানোর জন্য ওরা বাহিরেও নিতে আসে। হ্যাঁ, তারপরে আমরা এগুলা দিয়ে সব কিছু করতে আসি। চাঁদপুরের ফরিদগঞ্জ, শাহরাস্তি, মতলব সহ বিভিন্ন স্থানে মৃৎশিল্পের বেশ চল রয়েছে। অনেক বাড়িতেই রয়েছে মৃৎ কারখানা। শিখা রানীর মতো অনেকেই জীবিকা চালান এই পেশায়। বাগি বানাই, তাবা বানাই, এরপরে ব্যাং বানাই, বুটগা বানাই, হান্ডি পাতিল সব কিছু বানাই, জাজের বানাই, বড় বড় পাতিল বানাই। হাঁস, ডোরা, পুতলা, খেলনা যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে
অন্য উন্নত মানের জিনিস বানাইতে পারে আর কি। শ্বাস তাবা গোড়া পুতলারি বানায়, সরকার যদি একটু সহযোগিতা তো আমরা একটু ভালো হয়। প্লাস্টিকের যুগে এই আপনার মাটির হাঁড়ি পাতিল বা মৃৎশিল্প যেটা, এটাকে ধরে রাখার জন্য এদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, কারণ এরা তো আগের সেই মডেলেই বসে রয়েছে। এখন নতুন মডেল যদি বাইর করতে তাহলে এদের সহযোগিতার প্রয়োজন। সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা বা প্রণোদনা পেলে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে এই শিল্প, এমন মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একসময়ের কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন আজ শুধুই স্মৃতি। অব্যবস্থাপনা আর বিরোধে বন্ধ হয়ে যায় জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র। তবে এবার সেই পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হচ্ছে আধুনিক ডিসি পার্ক, জানাচ্ছেন জাহিদুর রহমান। একসময় শিশুদের হাসির মুখ, পরিবার পরিজনের ভ্রমণ গন্তব্য কুমিল্লা চিড়িয়াখানা। 1986 সালে যাত্রা শুরু করলেও অব্যবস্থাপনা আর পশু পাখির অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় প্রাণ চাঞ্চল্য। জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে জমি নিয়ে বিরোধ এবং রক্ষণাবেক্ষণের অভাবে 2022 সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানাটি। প্রায় 20 একর জায়গা সরকারের, একেবারে জেলা প্রশাসকের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাস খতিয়ানের এরকম জায়গা আমরা ছিল, যেটা আপনারা বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা নামে আপনারা অনেকে ছিলেন। এটি চিড়িয়াখানা এখন আর নাই, আসলে এটা অনেকদিন যাবতীয় নাই, কার্যকর নাই। এবং বোটানিক্যাল গার্ডেন যেটা ছিল সেটাও আসলে একেবারে জঙ্গলে পরিণত হয়েছে। এবার সেই জায়গায় শুরু হচ্ছে নতুন স্বপ্নের যাত্রা। আধুনিক রূপে নির্মিত হবে ডিসি পার্ক, থাকবে সবুজায়ন এলাকা, কৃত্রিম লেক, রাইড, ওয়াকওয়ে এবং একটি বড় ফুড কোর্ট। আমরা এখানে একটি লেক, দৃষ্টিনন্দন একটি লেক আমরা খনন করছি, যেন আমাদের জলাধারও থাকে, এবং আমরা প্রচুর বৃক্ষরোপণ করছি এখানে। এবং সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা মাথায় নিয়েছি, এটা হলো আমরা যতগুলো বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে, বৃক্ষ প্রজাতি রয়েছে, এক্সটিংক্ট যে স্পিসিসগুলো, এগুলো আমরা সংগ্রহ করি, এটা একটা জার্মপ্লাজম সেন্টারে আমরা পরিণত করার জন্য চেষ্টা করছি। এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো আমরা এখানে নতুন করে রোপণ করব। পাশাপাশি আমরা একটি এভিয়ারি করব। এখানে আমাদের যে পাখিগুলো, দেশীয় যে পাখিগুলো, এই পাখিগুলোকে আমরা একটা এভিয়ারি, ন্যাচারাল এভিয়ারি করার মতো একটা ডিজাইন রয়েছে। আরো অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। আমি আশা করি এটি খুব শীঘ্রই আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারবো, তখন অন্তত নগরবাসী একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। নতুন রূপে ফিরছে কুমিল্লার বিনোদন কেন্দ্র ডিসি পার্ক। চিড়িয়াখানার ইতিহাসকে সঙ্গে নিয়েই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এমন উদ্যোগে খুশি কুমিল্লাবাসী। তারা বলছেন এই পার্ক হবে নগরীর নতুন প্রাণকেন্দ্র। এতে সংযোজন চান চিড়িয়াখানারও। যেহেতু এখানে একটা জায়গায় বারবার আসা হয়, তো আমরা একটা বোরিং ফিল করি। মানে প্রাকৃতিক একটাই আছে না, যেটা সব কিছুর সাথে পরিচয় হয় না, তো মনে হয় আরও কিছু থাকা উচিত, আমরা সব কিছু দেখবো। যদি ওই পার্ক, ডিসি পার্কটা হয়, তাহলে কুমিল্লাবাসীর জন্য অনেক ভালো হবে আমি মনে করি। কারণ প্রত্যেকের ফ্যামিলি বা কুমিল্লা শহরে যে মানুষগুলো আছে, ঘোরার মতো একটা জায়গা হবে। হ্যাঁ, এটা প্রত্যেকেরই প্রাণের দাবি। সময় কাটাতে পারে, কোনো হ্যারাসমেন্ট যাতে না হয়, ওই টাইপের জিনিসগুলো যাতে আমরা পাই, এই সুবিধাগুলো যাতে পাই। এবং পাশাপাশি চিড়িয়াখানাটাও আমরা চাই। এখানে আশা করছি যে একটি সুন্দর, যাতে গঠনমূলক একটা যাতে চিড়িয়াখানা দেওয়া যায়, এবং সেখানে যাতে প্রশাসন বা যেমন ধর্মসাগর পারে এখানে বিভিন্ন অনৈতিক কাজ হয়, এরকম চিড়িয়াখানা যাতে এগুলো কিছু না হয়, সুন্দর একটা পরিবেশ থাকে। কুমিল্লাবাসী আশাবাদী এই পার্ক আবারও ফিরিয়ে আনবে আনন্দ ও জীবনের ছোঁয়া। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশ বক্স স্থাপন সহ প্রশাসনিক তদারকির দাবি নাগরিক সমাজের। আগের যে 22 সাল বন্ধ হওয়া যে উদ্যানটি নতুন করে নির্মাণের, নতুন করে আবার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, নিঃসন্দেহে কুমিল্লাবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমি শুধু এটুকু বলবো, জেলা প্রশাসন কুমিল্লার যে কোনো বিষয়ের ক্ষেত্রে মানুষের একটি ভরসার জায়গা। সেই ভরসার জায়গাটা মনে রেখে যেন এটাকে শুধু নতুন করে নির্মাণ কিংবা নতুন করে সুযোগ সুবিধা বৃদ্ধি নয়, যাতে সবসময় সেটা সার্বিক তত্ত্বাবধানের জায়গা থেকে এটাকে পুরোপুরিভাবে রক্ষা করার দায়িত্বে একটা আলাদা বিভাগ এবং আলাদা তত্ত্বাবধান কমিটি সেখানে থাকে, সেটি যেন নিশ্চিত করা হয়। আমি ব্যক্তিগতভাবে সে দাবি জানাবো। শুধু একটি পার্ক নয়, এটি হয়ে উঠতে পারে কুমিল্লাবাসীর গর্ব, পরবর্তী প্রজন্মের জন্য এক উন্মুক্ত আনন্দভূমি। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।
নতুন ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। দেশের অন্যতম বৃহৎ এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার মণ ধান, যা টাকার অঙ্কে ৭ থেকে ৮ কোটি টাকা। সেই মোকামের আদ্যপান্ত তুলে ধরেছেন প্রকাশ দাস। নতুন বোরো মৌসুমের ধানের জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধান নিয়ে আসেন ব্যাপারীরা। এতে চাঙ্গা হয়ে উঠেছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ এই মোকাম। মোকামে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার মণ ধান বিক্রি হচ্ছে, যা টাকার অঙ্কে ৭ থেকে ৮ কোটি টাকা। ক্রেতারা জানান, বৈশাখের শুরুতে মোকামে ভেজা ধানের সরবরাহ থাকায় দাম ছিল কিছুটা কম, তবে এখন শুকনো ধানের সরবরাহ বাড়ায় দাম বেড়েছে মণ প্রতি ১২০ থেকে ১৫০ টাকা। বর্তমানে বিআর ২৮ ধান মানভেদে ১১০০ থেকে ১২৩০ টাকায়, বিআর ২৯ ধান ১০৫০ থেকে ১১৫০ টাকায় এবং মোটা ধান ৯৫০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যাপারীরা বলছেন, ধানের দাম বাড়লেও পরিবহন খরচ মিটিয়ে তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হচ্ছে না। মোকাম ঐতিহ্যবাহী মোকাম, এটা বিভিন্ন দেশ থেকে সুনামগঞ্জ থেকে দইরা আরো প্রান্তিকা দইরা নাম কম কত বিভিন্ন জায়গা থেকে ধান আসে। এখন ওই আপনার টান হেতে ধান আসতেছে, রৌদ্রের কারণে ধান আসতেছে, এগুলা ধান পুষ্ট আছে, ধানের মাঝে চাউল হবে, ওই হিসাবে ব্যাপারীরা গৃহস্থ ব্যাপারীর কাছে বেচতে পারতেছে, আবার ব্যাপারীরা এখানে নিয়ে এসে বেচতে পারতেছে, আমরাও কিনে নিয়ে চাউল পাইতেছি। আমি 700 বছর ধান লিয়ে আইছি। চাহিদা আছে আপনার, আমার 3 কোয়ালিটির ধান আছে, আপনার মোটা আছে 29 আছে, আপনার 28 আছে, আপনার মিতালি 4 আছে, 4 জাতের ধান আছে। গত বছর থেকে এবছর 200, 300, 250 বেশ কম আছে, ধানের বাজার বেশি আছে। সামনের দিকে আরো মনে হয় যে বাজারটা আরো একটু বাড়বার সম্ভাবনা আছে। এখন বৈশাখ মাস, নতুন ধান আমদানি হচ্ছে। এখন আমাদের এখানে গালাতে প্রতিদিন প্রায় 1 লক্ষ মণ ধানের মতন ডেলিভারি হয়। এদিকে চালকল মালিক সমিতির এই নেতার দাবি, ঐতিহ্যবাহী এই মোকামে সিন্ডিকেটের কোনো দৌরাত্ম্য নেই। এখানকার ধানে জেলার 2 শতাধিক চাতালকলে চাল উৎপাদনের পর তা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের প্রায় 10 থেকে 15% চাউল আশুগঞ্জ থেকে আমরা রপ্তানি করে থাকি। আমাদের এখানে কোনো প্রকার সিন্ডিকেট নাই, মুক্ত বাজার অর্থনীতি। খোলাখুলিভাবে যারা বিক্রেতা তারা ধান বিক্রি করে এবং যারা ক্রেতা মিল মালিক যারা মিল চালায় তারা খোলা বাজারে দর কষাকষির মাধ্যমে ধান ক্রয় করে চাউলও ঠিক একইভাবে বেচা কেনা হয়। জেলা খাদ্য বিভাগ জানায়, সরকারিভাবে ১৪৪০ টাকায় মণ প্রতি ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে মোকামেও। তবে যে কোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। আমাদের সংগ্রহ অভিযান যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই বাজারে কম মূল্যে ধান কৃষকরা আর বিক্রি করবে না, সরকারি গোডাউনে ধান সরবরাহ করবে। সেক্ষেত্রে আমরা যেহেতু চাউলও সংগ্রহ শুরু করছি, মিলাররা চাল প্রস্তুত করতে হলে তো প্রচুর পরিমাণে ধান কিনতে হবে। সুতরাং সংগ্রহ শুরুর সাথে সাথে ধানের যে ন্যায্য মূল্য সেটা অবশ্যই কৃষক পাবে বলে আমি আশা করি। আশুগঞ্জের মোকামে কোনো সিন্ডিকেটের মাধ্যমে দরকে কম বেশি করার যে সুযোগ সেটা এখানে পাবে না। এখানে উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ সচেতনতার সাথে এই বিষয়টা খেয়াল রাখছে। বৃহত্তর এই মোকামে ধান নিয়ে আসা ব্যাপারীরা তাদের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস, চ্যানেল 24। পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়, নদী আর ঝিরি বেষ্টিত এই জনপদে প্রতি শুষ্ক মৌসুমে দেখা যায় তীব্র পানির সংকট। এবারও তার ব্যতিক্রম নয়। 1 কলসি পানির জন্য পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ। পানির জন্য পাহাড়ি মানুষজনের সংগ্রামের কথা জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। সারা বছরেই মার্চের শুরু থেকে বলতে গেলে কিন্তু পানির একটি তীব্র সংকট লক্ষণীয় হয়ে ওঠে, যেটির কারণে বান্দরবান সদর উপজেলার জামছড়ি, কোহালং, চিম্বুক, টঙ্গবতী, ওয়াই জংশন সহ বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু আসলে পানির তীব্র সংকট
লক্ষণীয় হয়ে ওঠে। আমরা দেখেছি রামডিপাড়া, কুমারীপাড়া, ত্রিপুরাপাড়া থেকে শুরু করে মুরুং বাজার পর্যন্ত বিভিন্ন সড়কগুলো, বিভিন্ন এলাকাগুলোতে মানুষের বসতির যে পরিমাণ জায়গা জমি রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে পানির একটি তীব্র সংকট লক্ষণীয় হয়ে উঠেছে। মানুষের জনজীবন আসলে অনেকটা পানি শূন্যতায় বলা যায়। আমরা বিভিন্ন এলাকাগুলোতে ঘুরে দেখেছি, মানুষ যেটি বলছে পাহাড়ের সুউচ্চ পাহাড়ের আশপাশ দিয়ে যেগুলো ঝিরিঝর্ণা অতিবাহিত হয়েছে, যেখানকার পানি দিয়ে তাদের জীবনযাত্রা পরিচালিত হতো, এখন কিন্তু সেই সমস্ত জায়গায় পানির অনেকটা আসলে তীব্র সংকট দেখা দিয়েছে, যেটির কারণে কিন্তু প্রতি বছরে শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করে বিভিন্ন পাড়া মহল্লাগুলো। আমরা গিয়েছিলাম চিম্বুকপাড়া, রামডিপাড়া, ক্রামাদিপাড়া, মুরুংপাড়া, মুরুং বাজার, কৈকংজিরি থেকে শুরু করে বিভিন্ন এলাকাগুলোতে, এবং রংছড়ির উপজেলা, রোমা উপজেলা এবং তানসি উপজেলা সহ বিভিন্ন এলাকাগুলোতে প্রায় 20,000-এরও অধিক মানুষ বর্তমানে সুপেয় পানির যে ব্যবস্থা সেটি থেকে আসলে বঞ্চিত। অনেকে বলছে সেই সমস্ত পাড়াগুলো আগামী 5-10 বছরের দিকে জনশূন্য হয়ে যেতে পারে বলেও তারা জানিয়েছে। তবে পানির যে কষ্ট, নিদারুণ কষ্ট, সেই কথাগুলো শুনবো আমরা এই সমস্ত এলাকার মানুষের কাছে। বছরে 12 মাসে 6 মাস কষ্ট পানি, মানে মাঝে মধ্যে 1 মাস প্রচুর করি না পারে, বাথরুম চাই না পারে, বেশি কষ্ট। মাঝে মধ্যে কিনা পানি বান্নতন কিনে আনিয়ে কিছু বাথরুম চাইতে লাগে পানি। পানি থোড়া আছে আজকে থোড়া থুরুংলে বয়ানি সে থোড়া খাওছে পাই না। পানি অভাব, পানি নাই, আমি এরে থাইব। সকালে পানি তুলতে যাই 8টা থেকে এই জিরিতে যাই, আসার সময় প্রায় 2টা-2:30 বাজে। 1 কলসি পানি আনতে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা এরকম করে সময় যায়। গ্রীষ্মকালে একদম পানি এই 2-3 পাড়া আমাদের কোরাংপাড়া, এম্পুপাড়া এবং এই যে মার্কিনপাড়া, এই 3-4-5 পাড়ায় পানির বেশি সমস্যা। দোকানরে থাকে 3 চিরি পানি নাই, তো ভাড়া তুললে নাই পানি। এখন বর্তমানে চলতেছে আমরা 1000 লিটার পানি 1400-1500 টাকা করি, কিন্তু আবার পাওয়া যাচ্ছে না। এখন থেকে পানির লাইন আছে, কিন্তু প্রায় 1200-1300 ফুট নিচে। যেভাবে পানি দিয়ে আমরা কষ্ট পাই, পানি একবার যদি তুলতে গেলে আমাদের 2-3 কিলো হেঁটে যাইতে হয়, এবং উঠান নামান করতে আমাদের খুব সমস্যা। এদিকে পরিবেশবিদরা বলছে পাহাড়ের নির্বিচারে বৃক্ষনিধন, পাথর উত্তোলন জিরি থেকে এবং পাহাড় কাটার কারণেই কিন্তু পরিবেশ বিপর্যয়ের মাঝামাঝি যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে পানির শূন্যতা আসলে লক্ষণীয় হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষনিধন এবং পাথর উত্তোলন বন্ধ করা না যায়, তাহলে আগামীতে আরো বেশি পানির সংকট তীব্র আকার ধারণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে, সে অনুপাতে গাছপালা লাগানো হচ্ছে, তারপরে পাহাড় কাটা হচ্ছে, পাহাড় ঝিরি ঝর্ণা বা পাহাড়ের গায়ে লেগে থাকা যে পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকে, সে পাথরকে যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে, যার কারণে বৃষ্টির পানির সাথে উপরের মাটি খুব দ্রুত ধুয়ে গিয়ে ঝিরি ঝর্ণাতে তলানি করতেছে, যার কারণে পানি যে ধরে রাখবে সে পানির যে গভীরতাটা, সে গভীরতাটা আর থাকতেছে না। আমরা কথা বলেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে একটি বিশাল প্রকল্প হাতে নিচ্ছে তারা। সেই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্দরবানে পানির যে সংকট রয়েছে সেটি তারা দ্রুত সময়ের মধ্যে নিরসন করতে পারবে বলে জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এবং পাহাড়ের ঝিরিগুলো এই সময়ে শুকিয়ে যাওয়ায় আমাদের পানির সংকট দেখা দেয়। তো আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, রেইন ওয়াটার হারভেস্টিং এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করছি এই সংকটটা নিরসন করার জন্য। পাহাড়ে যাতে তীব্র সংকট তৈরি না করে এই ব্যবস্থার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ সবাই যৌথভাবে উদ্যোগ নিয়ে পানির সংরক্ষণ এবং পানির শূন্য না হওয়ার যে পদক্ষেপ সেগুলো নিবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।